এই কালচারটা কি একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হওয়াটা যুক্তিযুক্ত? দীর্ঘদিন হয়েছে যে আমি টাইমে টিফিন খেতে পারিনি, কারণ আমি টিফিন বক্স চুরি করে নিয়ে চলে গেছি। এবার আমাকে বলা হয়েছে লেডিস ছক্কা, ও মেয়েদের মতো হাঁটে, ও মেয়েদের মতো করে কথা বলে, বইটায় ব্র্যাকেট করে দিল কোন জায়গা থেকে কোন জায়গাটা আনসার হবে বা কিছু। তারাই আবার টিফিন টাইমে গোল হয়ে আমাদের ঘিরে ধরে তারা বুলিং করছে। সৌরভ একাধিকবার আমার কাছে এসে আমার হাত ধরে বারবার বাটন গুলো দেখিয়ে দেওয়া। আমি ডেফিনেটলি বলবো তোমার প্রেমে আঘাত আছে, নাই তো অত। আজকের দিনটা আমার কাছে অতি স্মরণীয় একটা দিন। কারণ আজকে আমাদের পডকাস্টে আমরা পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি প্রফেসর ঈশান চক্রবর্তী। ঈশানদাকে এতদিন আমি টিভিতে দেখে এসেছি এবং তাছাড়া বিভিন্ন রকম পডকাস্টের প্রোগ্রামে এছাড়াও নানান বিষয়তে দেখেছি, এবং ঈশানদা খুব সুন্দর কথা বলেন। আর আজকের আমাদের প্রত্যেকের সৌভাগ্য যে ঈশানদাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। নমস্কার কুন্তল, দর্শক শ্রোতাদেরকে নমস্কার জানাচ্ছি এবং থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হিয়ার। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য তোমার এই পডকাস্টে। আমি মাঝে মাঝে ফলো করি তোমার এই পডকাস্ট, আমার খুব ভালো লাগে, অন্য ধরনের আলোচনা হয়। তো থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। ঈশানদা, তোমাকে একদম শুরুতে তোমার থেকে যেটা জানতে চাইবো যে এই ছাত্র পড়ানো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? মানে যেটা আমরা জানি যে পড়িয়েও কিছু শেখা যায়। তুমি সেই জায়গা থেকে তুমি যদি বিষয়টাকে বলো যে তুমি কিভাবে দেখো। প্রথম কথা যেটা না বললেই ভাবের ঘরে চুরি করা হবে, সেটা হচ্ছে এটা আমার প্রফেশন। এর থেকে আমার রুটি রুজি হয়। তো ডেফিনেটলি সেটা একটা, তার সেখানে একটা দায়বদ্ধতা থাকে, কত একটা প্রফেশন মানে তার কতগুলো রেসপন্সিবিলিটিস থাকে, ডিউটিস থাকে ইত্যাদি। তো সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ছাত্রদেরকে পড়ানোটা, ক্লাসরুমে যাওয়াটা আমি একটা অপরচুনিটি হিসেবে দেখি, নিজে কিছু শেখবার অপরচুনিটি। কারণ আমি সব জানি না, জানবার কথাও নয়, এবং সব জানা সম্ভবও নয়। তো যার ফলে প্রতিদিনই যখন ক্লাসরুমে যাচ্ছি, কিছু না কিছুভাবে নিজেকে আপডেট করছি, কিছু না কিছুভাবে নিজেকে আরেকটু কিছু জানছি। এবং এটা আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় আমি বলি, তাদের কাছ থেকে জানতে, তাদের কাছ থেকে শিখতে আমার কিন্তু কোনো লজ্জা নেই, এতটুকু কোনো লজ্জা নেই। এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছুই ফোন করে জিজ্ঞেস করে নিই যে আচ্ছা এটা কিভাবে করা যায় রে, এটা এটা কি জিনিসটা, আচ্ছা এইটা নিয়ে আমি কোথায় একটা ভালো বই পাবো, আমাকে এটা সাজেস্ট করতো। যদি কোনো তুই ওই লাইব্রেরিটায় যাস তাহলে একটু দেখিস তো এই বইটা পাওয়া যায় কিনা। তো সেইটা আমার কাছে একটা বড় অপরচুনিটি। আর 3 নম্বর, নিজে একজন প্রতিবন্ধকতাযুক্ত মানুষ হিসেবে আমি প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের যে আন্দোলনের সঙ্গে, তাদের অধিকারের আন্দোলনের সঙ্গে যুক্ত, তার একটা এক্সটেনশন হিসেবে কিন্তু আমি আমার ক্লাসরুমকে দেখি। আমার ক্লাসরুমে গিয়ে কিন্তু আমি একসঙ্গে 70-80 জন একেবারে নতুন মন, যাদের মন তৈরি হচ্ছে, যারা বড় পৃথিবীকে দেখছে, স্কুলের গণ্ডি পেরিয়ে এসে ইউনিভার্সিটিতে আসছে এবং বিশ্বকে নতুনভাবে দেখতে চাইছে, তাদেরকে এই বিষয় সম্পর্কে আরেকটু জানিয়ে দেওয়া, আরেকটু যদি সম্ভব হয় তাদের মনটাকে আরেকটু সংবেদনশীল করে তোলা, কোন শব্দগুলো বলবো, কোনগুলো বলবো না, কিভাবে আচরণ করব, কিভাবে করব না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাদেরকে প্রশ্ন করতে শেখানো। এইটা আমি মনে করি, যদি আমি আমার একটি ক্লাসের 70-75 জন স্টুডেন্টের মধ্যে একটি স্টুডেন্টকেও যে স্ট্যাটাস কো, যে বর্তমান যে পরিস্থিতি, যে সমাজ ব্যবস্থা, তাকে যদি আমি প্রশ্ন করতে শেখাতে পারি, আমি মনে করি শিক্ষক হিসেবে সেটা আমার সার্থকতা। দুর্দান্ত বিষয়। এখান থেকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে দৃষ্টিহীন অধ্যাপক প্রতি মুহূর্তে সমাজের দৃষ্টি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমার ভাবনা দিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপ র্যাগিং এর শিকার হলো, বিষয়টাকে তুমি কিভাবে দেখো ঈশানদা? প্রথম
কথা হচ্ছে আম, আসলে এক একটা ঘটনা যখন ঘটে যায়, তখন হঠাৎ একটা সিস্টেম, একটা গোটা সিস্টেমের হঠাৎ যেন একটা মুহূর্তের জন্য যেন তার উপরে যে আস্তরণটা পড়ে রয়েছে সেটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অব্দি ছিন্ন হয়ে যায়। এটা আমরা আরজিকর ঘটনার ক্ষেত্রেও দেখেছি। একদম। আহ, সত্যি আরজিকরের যে নৃশংস ঘটনা, এই ধরনের নৃশংস ঘটনা গোটা পৃথিবীতে প্রতিনিয়ত আমরা জানি যে দুর্ভাগ্যক্রমে প্রতিনিয়ত মহিলাদের উপর এই অত্যাচার হয়ে চলেছে। পুরুষতান্ত্রিক সমাজে তাদেরকে যেভাবে নিপীড়িত হতে হয় এটা হয়ে চলেছে। কিন্তু আরজিকর ঘটনা আমাদের ভেতরটা নাড়িয়ে দিল এক মুহূর্তে। ওই যে আমাদের যে পর্দাটা, চোখের উপরে যে পর্দাটা ছিল, এক মুহূর্তে যেন এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্দাটা ছিন্ন করে দিল। আমরা সবাই তখন স্বতঃস্ফূর্তভাবে পথে বেরিয়ে পড়লাম, রাস্তায় বেরিয়ে পড়লাম, রাত দখলে মেয়েরা বেরিয়ে পড়লেন। আহ, আমার মনে হয় যে এটা একেবারে গোটা সিস্টেমের ভিতর ঢুকে থাকা, বা তুমি যে ঘটনার কথা বললে, আমি নাম উল্লেখ করছি না সঙ্গত কারণেই, তো একেবারে আহ, মানে একটা গোটা সিস্টেম, এটা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে সেটা ভুল করা হবে বলে আমার মনে হয়। এটা একটা গোটা সিস্টেমের কোনো একটা কোথাও একটা অসুবিধা, কোথাও একটা সমস্যা, কোথাও একটা পচন ধরেছে, যার ফলে হঠাৎ হঠাৎ করে এক একটা মানে ওই মুহূর্ত তৈরি হচ্ছে, যখন সেটা মানে বিস্ফোরণের মতো আমাদের সামনে বেরিয়ে আসছে। একটা প্রাণ হয়তো চলে যাচ্ছে, একটা এমন ঘটনা ঘটছে যে সেটা মানে সবাইকে ভিতর অব্দি ঝাঁকিয়ে দিচ্ছে। আমার এটাই মনে হয় এই বিষয়টা নিয়ে। কেন ঘটলো ঈশানদা এই যে ঘটনাটার কথা আমি তোমাকে প্রথম জিজ্ঞেস করলাম? তোমার মনে হয় যে এই কালচারটা কি একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হওয়াটা যুক্তিযুক্ত? ডেফিনেটলি নয়। এবং এটাই তো প্রথম আমার ক্লাসে শেখানো, যেগুলো যেগুলো যে জিনিসগুলো আমি শেখাই, তার মধ্যে প্রথম শেখানোর বিষয় হচ্ছে এমপ্যাথি। তুমি যার পাশে বসে আছো তার আহ, আহ, সে কিন্তু তোমার কম্পিটিটর নয়। তোমরা কিন্তু এখানে সবাই কোঅপারেট করতে এসেছো, একসঙ্গে শিখতে এসেছো। এখানে কাউকে কেউ টপকে যাবার কোনো গল্প নেই, কারো কোনো মর্যাদা হানি ঘটাবার তোমার কোনো অধিকার নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মতি। কারো সম্মতি ছাড়া তাকে দিয়ে কোনো কিছু করাবার, সেটা কোনো কিছু করাবার কোনো অধিকার তোমার নেই। তোমার নিজের মত প্রকাশের অধিকার আছে, তোমার নিজের তুমি যেরকম পোশাক পরতে চাও সেই রকম পোশাক, যেভাবে তুমি কথা বলতে চাও, তোমার বাক স্বাধীনতার জায়গা, প্রশ্ন করবার জায়গা, ভাবনা চিন্তা, মন খুলে ভাবনা চিন্তা করা, এগুলো যেমন তোমার অধিকার, তেমন তোমার অধিকারের সঙ্গে সঙ্গে কতগুলো দায়িত্বও কিন্তু আছে। তোমার পাশের মানুষের অধিকার খর্ব করবার তোমার কোনো অধিকার নেই। পাশের মানুষকে কোনোভাবে তাকে আঘাত করা, তাকে ছোট করা, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে তাকে স্বীকার না করা, যেগুলোকে আমরা বলি পিছনে লাগা, এগুলো তো আমরা স্কুল থেকে শিখে আসি। বুলিং, স্কুল থেকে এগুলো আমরা শিখে আসি। মানে আমি যখন স্কুলে পড়তাম আমাকেও অনেক বুলিং এর শিকার হতে হয়েছে। আমি সঙ্গত কারণে আমি আমার স্কুলের নাম বলছি না, আমি সল্টলেকে একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি। তো দীর্ঘদিন হয়েছে যে আমি টিফিন টাইমে টিফিন খেতে পারিনি, কারণ আমার টিফিন বক্স চুরি করে নিয়ে চলে গেছে কেউ একজন। এবং যখন তারপরে স্যার বা ম্যাডাম ক্লাসে ফিরছেন, তখন আমি যখন গিয়ে বলছি, কোট অন কোট কমপ্লেইন করছি যে আমার টিফিন বক্সটা, তখন পিছন থেকে কেউ একজন এসে আবার টিফিন বক্সটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে চলে গেছে। আমি সবার কাছে একটা হাসাহাসির খোরাক হয়ে দাঁড়ালাম। বা আমাকে শুনতে হয়েছে, যেহেতু আমি খুব ধীরে ধীরে হাঁটি, খুব তাড়াতাড়ি হাঁটতে পারতাম না, তখন আমার চোখে দেখার সমস্যা অনেকটাই ছিল, কিন্তু এখনকার মতো সম্পূর্ণ ব্লাইন্ডনেস ছিল না, সেটা পরবর্তীকালে 19 বছর বয়সে হয়।
তো আম, তখন আমি আস্তে আস্তে হাঁটছি। আমাকে আহ, বলা হয়েছে লেডিস, আচ্ছা। ছক্কা, হ্যাঁ, ও মেয়েদের মতো হাঁটে, ও মেয়েদের মতো করে কথা বলে। হুম? এবং এটা কিন্তু মেয়েদের কাছ থেকে এবং ছেলেদের কাছ থেকে, উভয়ের কাছ থেকেই কিন্তু আমি এই ধরনের আহ, মানে কথা, এই ধরনের আচরণ এবং পেয়েছি। এবং যাদের সঙ্গে আমি হয়তো তার ঠিক আগের পিরিয়ডেই যাদের সঙ্গে বসে হয়তো গল্প করলাম, তারা হয়তো আমাকে বইটায় ব্র্যাকেট করে দিল কোন জায়গা থেকে কোন জায়গাটা আনসার হবে বা কিছু, তারাই আবার টিফিন টাইমে গোল হয়ে আমাকে ঘিরে ধরে তারা বুলিং করছে। অতএব এটা কিন্তু আমি যেটা বলতে চাইছি, একরৈখিক নয়, বিষয়টা কিন্তু একরৈখিক নয়। মানে আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে যেটা বলতে পারি, আহ, উম, আমাদের না সবসময় একটা চেষ্টা, আমার থেকে যে পাওয়ারলেস, যার কম পাওয়ার আছে, সেখানে আমি আমার বল বলপ্রয়োগ করব, সেখানে আমি আমার ক্ষমতার প্রদর্শন করব। তো এইটা আমার মনে হয় এইটা একটা গভীরতম একটা সমস্যা সমাজের। এটা আমরা সর্বস্তরে দেখছি, যেখানে যার সুবিধা হচ্ছে। হ্যাঁ, যেখানে আমি একটু কম পাওয়ারফুল, আমি গিয়ে হাত কচলে সরকারি একটা অফিসে গিয়ে দাঁড়াচ্ছি, স্যার এটা বা ম্যাম একটু এটা সই করে দিন বা এটা কিছু, সেখানে তিনি আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন। অনেক সময় হয়েছে, কারণ তার হাতে তখন কলমটা, তিনি সই না করে দিলে ওই কাগজটা আমার ফরওয়ার্ড হবে না, এটা হয় তখন। তো যার ফলে এইগুলোকে আমরা অনেক সময় বলি, তুমি যে ঘটনাটার কথা বলি সেটা তো একটা মানে বিভৎস একটা ঘটনা, একটা বিরাট একটা বিভৎস ঘটনা সেটা। কিন্তু আরো ছোট ছোট স্তরেও কিন্তু, যেগুলোকে আমরা ইংরেজিতে বলি মাইক্রো অ্যাগ্রেশন, সেগুলো চলতে থাকে। সেগুলো জমতে 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 জমতে, এবং এই ছোট ছোট সন্ত্রাসগুলো, আমি সন্ত্রাস শব্দটা খুব সচেতনভাবে ব্যবহার করছি, এই মাইক্রো অ্যাগ্রেশনগুলো যখন আনঅ্যাড্রেসড থাকে, আমরা যখন সেগুলো নিয়ে কোনো কথা বলি না, কথা বলতে ভয় পাই, লজ্জা পাই, সংকোচ হয়, এইগুলো যখন আমরা চেপে যাই, তখন না হঠাৎ বিস্ফোরণের মতো ওরকম একটা নৃশংস ঘটনা ঘটে যায়। অসাধারণ কিছু বিষয় তোমার থেকে জানলাম, এবং সেই সময়টা আমি আরেকবার তোমাকে মনে করাবো, সেই স্কুলের সময়টা হুম, তুমি বলছিলে। হুম, আহ, তোমাকে মানে ওই যে সিচুয়েশনগুলো তুমি পেরিয়েছিলে, হুম, হুম, আগামী প্রজন্ম হুম, যারা একই রকম ভাবে হয়তো, এটা ঈশ্বরের থেকেই আসা ব্লাইন্ড যে বিষয়টা, হুম, তো তাদেরকে তুমি সেই মানে তারা যখন ওই সিচুয়েশনটা ফেস করবে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? তুমি আচ্ছা। কিভাবে সেই স্ট্রাগলটা করেছো? এক নম্বর হচ্ছে, তোমার সঙ্গে আমি একটু মতের পার্থক্য থাকবে। এটা কোনো দৈব বিষয় নয়। আচ্ছা, আচ্ছা। এটা আমরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষরা, সমাজে যেরকম নানা রকম বৈচিত্র্য আছে, হাতের পাঁচটা আঙুল একরকম নয়, হ্যাঁ, হ্যাঁ। একরকম হবার কথাও নয়, এবং হাতের পাঁচটা আঙুল পাঁচ রকম হবার তাদের প্রত্যেকের অধিকার আছে। তেমনি এটা সমাজের একটা বৈচিত্র্য, অ্যাবসলিউটলি একটা বৈচিত্র্য হিসেবে, একটা ডাইভার্সিটির অংশ হিসেবে আমরা এটাকে দেখব। এটা কোনো পাপের ফল নয় পূর্বজন্মের। এটা আমি কোনো বিশেষ আশীর্বাদ প্রাপ্ত মানুষও নই। আমি আর পাঁচজন মানুষের মতোই মানুষ। হ্যাঁ, আমি কতগুলো সুযোগ সুবিধা পেয়েছি, সেগুলো আমি ব্যবহার করতে পেরেছি। ব্যবহার করে আজকে আমি আমার এই, তুমি আমাকে ডেকেছো, আমি একটা মাইক্রোফোনের সামনে বসে আছি, কথা বলছি। এটার পিছনে কিন্তু কতগুলো সুযোগ সুবিধাও আছে আমার, সেগুলো আমি পেয়েছি। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে, তুমি বলছো যারা আজকের দিনে যারা স্কুলে পড়াশোনা করছে, আহ, প্রতিবন্ধকতাযুক্ত একদমই, মানুষ, আমি এই কথাটাই বলতে চাইছি। তাদের কথা তুমি বলতে চাইছো। প্রথম কথা, তাদেরকে খুব উপদেশ দেবার মতো জায়গায় আমি যে আছি তা নই। কারণ আহ, দৃষ্টিহীনতাই যদি আমি বলি শুধু, এটাও কিন্তু কোনো একটা মনোলিথিক বা এক রৈখিক ধারণা নয়। কারণ একজন দৃষ্টিহীন মানুষ কিন্তু শুধু দৃষ্টিহীন নন, তার সঙ্গে তার লিঙ্গ আছে, তিনি কোন সমাজের কোন শ্রেণী থেকে আসছেন সেটা আছে,
তিনি শহর থেকে না গ্রাম থেকে না মফস্বল থেকে সেটা আছে। তিনি কি দলিত পরিবার থেকে আসছেন, না তিনি ব্রাহ্মণ পরিবার থেকে আসছেন, উচ্চবর্ণ সাবর্ণা যেটাকে আমরা বলি উচ্চবর্ণ পরিবার থেকে আসছেন। এই সমস্তগুলো কিন্তু একে অপরের সঙ্গে সংলাপ করে। মানে আজকে আমার দৃষ্টিহীনতাকে হুবহু এক করে যদি একজন দলিত গ্রামের একটি দলিত দৃষ্টিহীন মেয়ের সঙ্গে যদি এক করে দেখা হয়, সেটা ভুল হবে। তার অভিজ্ঞতা এবং আমার অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি একজন সিসম্যান পুরুষ এবং আমার মানে পুরুষাঙ্গ বিশিষ্ট একজন পুরুষ আমি, এবং আমার দৃষ্টিহীনতা আছে। আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি, আমি শহরে বড় হয়েছি, আমি রোজগার করি, আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, যার ফলে আমার আমার অবস্থান এবং ওই মেয়েটির অবস্থান এক হবে না। এটা 1 নম্বর। 2 নম্বর কথা, যদি কিছু বলবার হয়, আমি যদি আমার জীবনে কিছু শিক্ষা নিয়ে থাকি, সেটা এই 1 নম্বর, আমি লুকোবো না। আমরা এখনো অনেকে আমরা কিন্তু সংকোচ বোধ করি, এটা নিয়ে কথা বলতে চাই না। মানে আমি যেরকম তোমাকে বলি, দর্শক শ্রোতাদেরকেও বলি, এটা আমি অনেক দিন পর্যন্ত আমি লুকিয়ে গিয়েছিলাম যে দৃষ্টিহীনতা তো বুঝতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ, সানগ্লাস পরে আছি আমি, কালো চশমা, আমার কিন্তু বাঁ কানে আমি শুনতেও পাই না। তো এটা কিন্তু আমি দীর্ঘদিন পর্যন্ত মানুষের কাছে লুকিয়ে গিয়েছিলাম। থাক বাবা, একটা এমনি সমস্যা আছে, আর একটার কথা বললে কিভাবে না না আমাকে দেখবে, আমাকে কি চাকরি দেবে, আমাকে কি কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করবে, আমাকে কি কেউ ভালোবাসবে। একটা চূড়ান্ত সংকোচ, নিজের ভিতরে নিজের অবস্থানকে মেনে না নিতে পারা, এটা তো আমার পরিচয়ের একটা অঙ্গ। আমার অধিকার আছে ভিন্ন রকমের হবার, আর 5 জনের মতন আমাকে হতে হবে না এরকম কোনো প্রেশার নেই। এই কথাটা যদি কেউ প্রথম নিজেকে নিজে বোঝাতে পারে, হ্যাঁ আমি দৃষ্টিহীন, আমার কতগুলো অসুবিধা আছে, আমি কতগুলো জিনিস আমার করতে আমি অন্য আর 5টা মানুষ যেভাবে করে আমি সেভাবে করি না, কিন্তু তার মানে কিন্তু আমি সমাজের 2nd ক্লাস সিটিজেন নই। যেখানে আমার সঙ্গে অন্যায় হবে আমি কিন্তু অন্যায় চিহ্নিত করব এবং সেখানে আমি কল আউট করব, আমি আমার কণ্ঠ তুলব, এবং আমাকে কেউ, কোনো সমাজের কেউ আমাকে কিন্তু কেউ দয়া করছে না, আমি কারোর দয়ায় বেঁচে নেই। সমাজে বেঁচে থাকবার অন্য ABCDEFGH এর যতটা অধিকার, আমারও ঠিক ততটাই অধিকার আছে। এবং এটা যেমন যারা দৃষ্টিহীন মানুষ আছেন বা প্রতিবন্ধকতা যুক্ত মানুষ আছেন তাদের কথা আমি বললাম, একই রকম ভাবে তাদের মা বাবাদের কথা আমি বলবো যে আপনার সন্তান প্রতিবন্ধকতা যুক্ত একজন ব্যক্তি, একটি শিশু, তাতে কিন্তু আপনার কোনো লজ্জা নেই, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো সংকোচ হবার কথা নয়। হ্যাঁ, আপনার জীবনের স্ট্রাগলটা, আপনার জীবনের ব্যারিয়ার্স গুলো যেগুলো আসবে, সেগুলো অনেক 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 রকম এবং অনেক বেশি, নানা রকম ভাবে প্রতিনিয়ত স্ট্রাগলটা করতে হবে, ডেফিনেটলি করতে হবে। কিন্তু তার মানে কিন্তু লুকিয়ে থাকা না, থাক বলবো না, থাক ওখানে গিয়ে যদি বললে কিছু হয়, এবং কতগুলো ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসা, কুসংস্কার থেকে বেরিয়ে আসা। এই যে যেরকম আমি আপনাকে বললাম, ঈশ্বরের দান, পাপের ফল, মাদুলি, যজ্ঞ, অমুক জায়গায় গিয়ে হত্যে দেওয়া, এইগুলো থেকে বেরিয়ে এসে কতটা তাড়াতাড়ি আমি আমার অধিকারটা বুঝে নিতে পারবো, ব্যাস আমার এইটুকুই হচ্ছে আমার কথা। আমার অধিকার সমাজ আমাকে দিয়েছে, আমার দেশ আমাকে দিয়েছে, আমার সংবিধান আমাকে দিয়েছে, এখন আইন আছে। তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি মানুষকে বলতে চাই, যারা জানেন না, রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 কোনো প্রতিবন্ধকতা যুক্ত মানুষকে তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার তো করা মানে একেবারে আইনের চোখে দণ্ডনীয় অপরাধ বটেই, তার সঙ্গে কোনো রকম কোনো তাকে ছোট করবার মতো কোনো কথা বলাও, এমনকি আচরণ করা,
ইশারা ইঙ্গিত করা, শরীরী অঙ্গভঙ্গি করে তাকে খাটো করা, ছোট করা, তার মর্যাদার হানি করা, এটা কিন্তু আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। তোমার থেকে জানতে চাইবো যে ঈশান চক্রবর্তী কি তাহলে একজন নাস্তিক মানুষ? না না, একদম নয়। কুসংস্কারে বিশ্বাস করি না মানে এই নয় যে আমি নাস্তিক। আমার কাছে উম, আমার কাছে ঈশ্বর মানে হচ্ছে তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা, বা আমার কাছে ঈশ্বর মানে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। এই আমার কাছে ঈশ্বর। তো এবং আহ, মানে রবীন্দ্রনাথ পড়ে আমি একরকম ভাবে আমার আমার একটা ঈশ্বর চেতনা আমি তৈরি করবার চেষ্টা করি। হয়েছে তো বলতে পারবো না, প্রতিনিয়ত চেষ্টা করি। এবং যখনই আমার বিশ্বাসে আঘাত লাগে, একটু মনে হচ্ছে বিশ্বাসের জায়গাটা নড়ে গেল, একটা সাংঘাতিক দুর্যোগ এসছে জীবনে, হ্যাঁ মানে একেবারে মনটা খান খান হয়ে গেছে, তখন রবীন্দ্রনাথ নিজেই রানীচন্দকে কথোপকথনে তিনি একবার বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এই গানটির তিনি রানীচন্দকে গাইতে বলেছেন। তো রানীচন্দ্র মানে পুরো গানটা মুখস্থ নেই, তিনি তার স্বামী অনিল চন্দ্রকে ডেকে আনলেন, তারও পুরো গানটা মুখস্থ নেই। তখন রবীন্দ্রনাথ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, বলেছিলেন এই গানগুলো মুখস্থ রাখবি, এগুলি মন্ত্রের মতো। তো আমার কাছে তখন নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা, বা ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী, এই কথাগুলো বারবার আবৃত্তি করতে 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 একটা সাময়িক ভাবে, আমি বলবো না যে আমার মন থেকে সব দুঃখ চলে গেল, আমি সব দুঃখের ঊর্ধ্বে উঠে গেলাম, না কখনোই নয়, কিন্তু সাময়িক ভাবে আমি একটা স্থিরতা পাই, একটা মানসিক স্থৈর্য পাই। এবারে মাথাটা ঠান্ডা করে আবার পরিষ্কার করে গোড়া থেকে বিষয়টা ভেবে দেখি একবার, এই জোরটুকু আমাকে রবীন্দ্রনাথ দেন। দুর্দান্ত। আমরা খুব ভাগ্যবান এবং আজকের এই সুন্দর পডকাস্টে আমি নিজেকে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ বলে মনে করছি, কারণ আমার সাথে যেই মানুষটা বসে রয়েছে এবং যার থেকে এত সুন্দর সুন্দর কথা আমি এতদিন টিভির পর্দায় অথবা ফোনে ভিডিওতে দেখেছি, আজকে তার সামনে বসে তার সাথে এতগুলো কথা বলার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ঈশানদাকে আমি আবারও ধন্যবাদ জানাবো যে তার মূল্যবান সময়টা আমাদের এখানে দেওয়ার জন্য। ঈশানদা, ফার্স্ট ইয়ার পড়াকালীন তখন তোমার বয়স 19, হুম চোখের কোণে কালো আঁধার ঘনিয়ে এলো, হুম। সময়টা দিনটা কেমন ছিল যদি একটু বলো? দিনটা আমার মনে হয় ফার্স্ট ইয়ারের মাঝামাঝি বা এরকম কিছু বোধ হয়। তখন আমার মনে আছে আমি গোলপাক রামকৃষ্ণ মিশনে ফ্রেঞ্চ শিখতাম। তো আমি আগের দিন রাত্রিবেলা ওই স্টাডি ল্যাম্প, জোরালো আলো, ম্যাগনিফাইং গ্লাস এইসব ব্যবহার করে আমি ওই ফ্রেঞ্চ বইটা খানিকটা পড়ে রেখে আমি ঘুমোতে গেছি। পরদিন যখন আমি সেই সকালবেলা ফিরে এলাম, এটা আমি অন্যত্রও বলেছি যে তখন আমি আর দেখতে পাচ্ছি না। তো সেই দিনটা একটা তোলপাড় করে ফেলা একটা দিন, একটা তোলপাড় হয়ে যাওয়া একটা দিন, হ্যাঁ। কারণ আহ, চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে, দেখতে পাচ্ছি না, আগে যতটুকু দেখতে পেতাম আস্তে আস্তে তার চেয়েও কি বলবো, তার চেয়েও কম দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো ঘটছিলই। কিন্তু একেবারে দেখতে পাচ্ছি না, একেবারে হেজি ব্লার্ড। তো সেই দিনটা মানে মানে হাউ 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 করে কেঁদেছিলাম, মানে মাকে জড়িয়ে ধরে, মাও কাঁদছে আমিও কাঁদছি, এরকম একটা সেই দিনটা। তো যখন আমি সেই দিনটা দিকে ফিরে তাকাই, তো কিন্তু এটা আমি আমার দর্শক শ্রোতাদের বলবো যে এটা কিন্তু ঠিক মানে আমি এখন এখন বলছি তাতে খুব একটা হয়তো সেন্টিমেন্টাল নাটকীয় শোনাচ্ছে, ঘটনাটা কিন্তু ওরকম নাটকীয় নয়, হ্যাঁ। মানে সেই মুহূর্তে আহ, আমাকে ভেবে নিতে হলো যে এর পরের পদক্ষেপগুলো কি হবে, মায়ের সঙ্গে সেই কথাগুলো আলোচনা করতে শুরু করতে হলো
যে মানে এরপরে আমি একেবারেই দেখতে পাচ্ছি না, তাহলে আমার নেক্সট আমি কিভাবে পড়াশোনা করব, কিভাবে রেকর্ডিং করাবো, মানে অলরেডি একজন রিডার তিনি আসছেন, এসে আমাকে পড়ে দিচ্ছেন, এর পরের স্টেপগুলো আমার কি হবে, আমি কিভাবে চলবো, রাইটারের সঙ্গে প্র্যাকটিস করা যাতে করে পরীক্ষায় সে আমার আমি ডিকটেশন দেব, সে লিখবে, এই কাজগুলো মানে কতগুলো একদম লজিস্টিক্যাল সমস্যা এমনভাবে ঝাঁপিয়ে এলো যে খুব অনেকক্ষণ ধরে যে শোক করবার সুযোগ পেয়েছি তা বোধ হয় না। এখন যখন ফিরে দেখি মনে হয় না তা। আমার মনে হয় সেইটা একটা আকুল করা, তখন একটা মানে একেবারে উচ্ছ্বাসের কান্না, মানে হাউ হাউ করে কান্না বলতে যা বোঝায়। কিন্তু তারপর উম, মানে আমি মায়ের এবং মা আমার চোখের জল মুছিয়ে আমরা একে অপরের সঙ্গে একটা ডিসিশন নিলাম যে দুজনে দুজনের সঙ্গে থাকবো, কারণ দুজনের একসঙ্গে পথ চলা। আমি যে খুব আলাদা করে লড়াই শব্দটা ব্যবহার করব তা নয়, হ্যাঁ নিশ্চয়ই লড়াই তো আছেই, প্রত্যেকটা মানুষের জীবনে লড়াই আছে, কিন্তু একরকম করে পথ চলা, একটা নতুন রকম করে পথ চলা। ওই যে যেটা বললাম যে যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, তো বুঝিবা সেই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, সেই সেই কথাতেই আমি আবার মানে ফিরে যাব। তো তো সেইভাবে শুরু হলো। হ্যাঁ, ভীষণ মন খারাপ হয়েছিল, ভীষণ মন খারাপ বললে বোঝানো যাবে না এটা, কিন্তু ওই আমরা একে অপরের পাশে ছিলাম বলে সম্ভবত দুজনেই দুজনকে একটা সাপোর্ট দিতে পেরেছি। আর যেই ডাক্তারবাবু তোমার মাকে বলেছিল হুম, যে আর ওর পড়াশোনা হবে না, হুম, ছাড়িয়ে দাও হুম, বা ছাড়িয়ে দিন, হুম। আজকে সেই ডাক্তারবাবু কি জানে যে তুমি যাদবপুর তিনি বিশ্ববিদ্যালয়ের বোধহয় একজন? ইহলোকে আর নেই। সেই ডাক্তারবাবু অনেক বয়স হয়ে গেছিল। তো তখনই অনেক বয়স হয়ে গেছিল শেষ যখন তার কাছে গিয়েছিলাম। তো তিনি বোধহয় এখন আর ইহলোকে নেই। তো উম, এখন যে আমি খুব সেই ডাক্তারবাবুর কাছে যে খুব তার প্রতি আমার যে খুব রাগ, না, খুব সেটা এরকম নয়। নয়। হ্যাঁ, তার কারণ আম, আমার মনে হয় তিনি ওই ওই যেটা আগে বলছিলাম না, তিনিও না একটা সিমটম। সিমটমটা হচ্ছে সচেতনতার অভাব। ডাক্তার মানেই সে সবকিছু সম্পর্কে সচেতন হবে তা কিন্তু নয়। তিনিও কিন্তু সচেতন ছিলেন না যে একজন দৃষ্টিহীন হয়ে যাওয়া মানেই কিন্তু কেবল হাতের কাজ শেখা নয়, পড়াশুনো বন্ধ করে দেওয়া নয়। তার কাছে এই ধারণাটুকুই ছিল না। এবং এটা যেহেতু আজ থেকে বহুদিন আগেকার ঘটনা, আমি জানি না, আমি আশা করব, আমি আশা করি, আশাটুকুই কেবল করতে পারি, আশা করি এখনকার ডাক্তাররা বোধহয় আরেকটু আরো একটু বেশি সংবেদনশীল, আরো একটু বেশি সচেতন হয়তো, হয়তো। কিন্তু আমার খুব খারাপ লাগে যখন ডাক্তারদের কাছে যাই বা আমি বন্ধুদের কাছ থেকে শুনি, অনেকেই এখনো আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তথা পশ্চিমবঙ্গে, আমি যখন ফর এক্সাম্পল আমার চোখের অসুবিধার জন্য আমি যাচ্ছি, আমি কেবল কিন্তু একটি অসুস্থ চোখ নই, আমি কেবল একজোড়া অসুস্থ কান নই, আমি কেবল একটি অকেজো পা নই, আমি কিন্তু একটা গোটা মানুষ। আপনি আমার কেবলমাত্র বাঁ কানের সমস্যাটুকু দেখছেন, একেবারে আহ, আহ, কতগুলো যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করবার মতো। কিন্তু ডাক্তার বাবুদের কাছে যারা ডাক্তাররা আছেন, আম, ডাক্তার দিদিরা আছেন, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আপনার কাছে কাছে যারা আসছেন তাদের সঙ্গে আরো একটু যদি একটু, আমি জানি আপনাদের অনেক চাপ থাকে, কিন্তু আর একটু যদি সংবেদনশীল ভাবে ব্যবহারটুকু করা যায়। কারণ অনেক ডাক্তারের কাছে আমি শুনি আমার বন্ধু বান্ধবদের কাছে, খুব বড় ডাক্তার, কিন্তু ওদের ব্যবহারটা খুব খারাপ। আসলে আমরা যখন যাই আপনাদের কাছে অনেক আশা নিয়ে যাই, এবং আমরা সমাজে এখনো সেভাবেই সমাজ দেখে, ডাক্তারদের ভগবান করে দেখে। যদি আমার মনে হয় না সেভাবে দেখবার কোনো কারণ আছে, ডাক্তাররাও আমাদের মতনই রক্ত রক্ত মাংসের মানুষ। কিন্তু আপনারা, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু যদি আমাদেরকে মানুষ হিসেবে দেখেন, শুধু একটি রুগী হিসেবে না দেখে। হ্যাঁ, আমরাও, আমাদেরও একটা ফিলিংস আছে, ইমোশনস আছে, আমরাও কতগুলো
মানে অসুবিধার কথা নিয়ে আপনাদের কাছে আসছি, কোনো স্তোক বাক্যের প্রশ্ন নয়, কিন্তু আরেকটু সংবেদনশীল হয়ে আমাদের কথাটা যদি আপনারা ভাবেন, দেখেন, তো আমার মনে হয় সেইটা বোধহয় আরেকটু অন্যরকম হতে পারে, ভালো হতে পারে। এখন কোনো ডাক্তারবাবুর কাছে যখন তুমি যাও, হুম। কখনো মনে হয় সেই কথাটার কথা, হুম। পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার বিষয়টার কথা? হ্যাঁ, মনে হয়, হয় না তা নয়, কিন্তু ওই যেটা বললাম যে এখন এখন যেহেতু আমি যখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছি তিনি আমার পরিচয় জানছেন শুরুতেই, আমি কি করি না করি, এবং আমি কিছু লুকিয়ে যাচ্ছি না। তো যার ফলে এখন মানে আমি যখন ডাক্তারদের কাছে যাই, ইউজুয়ালি অ্যাটিটিউডটা অন্যরকমই হয়। তো খুব যে সেই দিনটার কথা আলাদা করে মনে পড়ে আমার, নিজে যখন ডাক্তারের কাছে যাচ্ছি তখন নয়, অন্যেরা আমাকে বলে, আমার অন্য বন্ধুরা আমাকে বলে, আহ, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যাচ্ছে, প্রচুর রুগীর লাইন বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও ব্যবহারটা খুবই খারাপ। তো সেটা তখন বলে, তখন আমি হয় যে সচেতনতাটা নেই। হ্যাঁ, বা এটা আমি না আকছার অনেককে বলতে শুনি, এটা হয়তো তোমার পডকাস্টে আমি বলতে চাই দর্শক শ্রোতাদের, যে কথায় কথায় আমাকে অনেকে বলেন, আচ্ছা অপারেশন করলে ঠিক হয়ে যাবে না। এটা কিন্তু একটা মিথ, এবং এই মিথটা অনেকটা আমাদের সিনেমাগুলোর মাধ্যমে এই মিথটা অনেক বেশি ছড়িয়েছে। ওই চোখের পেটটি, সাদা পেটটি খুলে দেওয়া হলো, হিরো বা হিরোইন চোখ খুলে তাকালো, সব দেখতে পাচ্ছে। এইরকম নাটকীয় ঘটনা কিন্তু বাস্তবের জীবনে ঘটে না। যার ফলে হ্যাঁ, মানে অনেকেই বলে যে আচ্ছা ম্যাড্রাসে গিয়ে অপারেশন করালে ঠিক হয়ে যাবে না। আহ, তো আমি জানি তারা শুভাকাঙ্ক্ষী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম চিকিৎসা শাস্ত্র মানেই সেটা একটা জাদু, ডাক্তাররা জাদুকর, এমন ভাবার কোনো কারণ। দুর্দান্ত বিষয়। এখান থেকে জানতে তো প্রচুর প্রশ্ন নিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে বেছে বেছে কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে যে মানে আরো খুব কাছের হয়ে যাবে, মানে তোমাকে আরো কাছের করে পাবো। আহ, তুমি এই পডকাস্টে এসছো হুম। এবং এই পডকাস্টটা স্ট্রাগল করছে, হুম। একটা সময় তুমিও স্ট্রাগল করেছো। হুম। এই পডকাস্টের সামনে আমি বসে রয়েছি, হুম। তুমি বসে রয়েছো, পেছনে অনেক মানুষ রয়েছে, হুম। সবকিছুর কে নিয়ে ভাবনা চিন্তা করে তোমার বার্তা কি থাকবে? তুমিও তো আহ, একদিন স্ট্রাগল করেছো। নিশ্চয়ই। দেখো, এমন অনেক মুহূর্ত আসবে, আমার জীবনেও এসছে অন্তত, স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু আলাদা করে গ্লোরিফাই করবার কোনো কারণ নেই। স্ট্রাগল হবে, পড়ে যাব, এবং আমি তো মনে করি যে আমার গোটা জীবন যেটা আমার সামনে এখনো পড়ে আছে সেটা স্ট্রাগলেরই জীবন। মুহূর্ত আসবে যখন পড়ে যাব, মনে হবে একদম ভেঙে গেছি, আম, আর চলা যাবে না, বিশ্বাস হারিয়ে যাবে, ক্লান্তি কিন্তু আসবেই। মানে ক্লান্তি আসবে না এ কথা যদি কেউ বলে, তাহলে সে ভাবের ঘরে চুরি করছে। ক্লান্তি আসবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও জানবো, বা এটাও জানবে কুন্তল, কেউ না কেউ এসে তোমার ঠিক হাতটা ধরবে, ডেফিনেটলি ধরবে। এবং আহ, এটা খুব কোনো দার্শনিক কথা নয়, এটা একেবারে একটা প্র্যাকটিক্যাল কথা। কারো জন্য কিছু থেমে থাকে না, কোনো জায়গা কখনো ভ্যাকুয়াম থাকে না। এটা তো সায়েন্সের কথা, ভ্যাকুয়াম পসিবল নয়। যেই এতটুকু ছিদ্র পথ পাবে, সেখানে হুড়মুড় করে হাওয়া এসে ভ্যাকুয়ামটাকে ভর্তি করে দেবে। অতএব কোনো কিছুই কখনো খালি থাকবে না, কারোর জন্য কিছু থেমে থাকবে না। এবং সামনে অনেক স্ট্রাগল আসবে, অনেকবার হোঁচট খাবে, পড়ে যাবে, কিন্তু ডেফিনেটলি উঠে দাঁড়াবার লোকও তুমি পাবে, পাবেই। আহ, কারণ আহ, তুমি যতবার মানুষের দিকে হাত বাড়িয়ে দেবে, তার দ্বিগুণ বার মানুষ তোমার দিকে হাত বাড়িয়ে দেবে। এটা হচ্ছে একটা ফর্মুলা বলতে পারো। থাকলো এই কথাটা আমাদের কাছে অনেক বড় রসদ হিসাবে থাকলো। ঈশানদাকে জিজ্ঞেস করবো, ঈশানদা, মা ছাড়া আমাদের কিছুই নেই,
আহ, আমিও ভাবি, আর তোমাকে দেখে তো প্রচুর কিছু শিখি। সেই মা হুম, যাকে নিয়ে তুমি হুম। পথ চলা শুরু করলে নতুন ভাবে, কি বলবে সেই মায়ের উদ্দেশ্যে এবং মায়েদের উদ্দেশ্যে? এখন অবভিয়াসলি সবার কাছেই তার মা হচ্ছে শ্রেষ্ঠ মা, এ নিয়ে তো কোনো কোনো কথা হবে না। আমার মাও আমার কাছে শ্রেষ্ঠ মা, এবং আমার মা হচ্ছে লিটারেলি আমার ফ্রেন্ড, ফিলসফার, গাইড। মানে ৯০-৯৫% কথা আমি আমার মায়ের সঙ্গে আগে শেয়ার করি। কিছু কথা থাকে যেগুলো মায়ের সঙ্গে শেয়ার করবার নয়, ডেফিনেটলি। কিন্তু মানে আগে বাড়িতে ঢুকে একটা কোনো মজার ঘটনা ঘটেছে, আগে মাকে বলতে হবে। কোনো একটা খারাপ কিছু লেগেছে, আগে মাকে বলতে হবে। এবং মানে মানে আমার একটা ইশারার অপেক্ষাও লাগে না, মা বুঝে যায় যে আচ্ছা, এটা এই ব্যাপারটা ওর এটা দরকার বা এটা অসুবিধা হচ্ছে, ইত্যাদি। তো সেটা হচ্ছে মায়ের সঙ্গে আমার র্যাপো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মা ডেফিনেটলি মায়ের জায়গা, সেখানে আর কোনো কিছু কথা চলবে না। কিন্তু মায়েরও কিন্তু ক্লান্তি আসে, আমারও কিন্তু এই যে আমরা দুজনে একে অপরের সঙ্গে পথ চলছি, এই পথ চলার মধ্যে কিন্তু ক্লান্তির মুহূর্তও আছে, যেটাকে আমরা বলি কেয়ার ফাটিগ। এমন মুহূর্ত আসে যে আহ, মা হয়তো একটু আমার সঙ্গে একটু ঝাঁঝিয়ে কথা বললো, বা মা আমাকে কিছু জিজ্ঞাসা করেছে, আমি সেই মুহূর্তে হয়তো কিছু নিয়ে খুব ডিস্টার্বড আছি, মায়ের সঙ্গে আমি ব্যবহারটা একটু খারাপ করে ফেললাম। এই ঘর্ষণের যে ফ্রিকশনের মুহূর্তগুলো, সেগুলোও কিন্তু অত্যন্ত বাস্তব। অতএব আহ, মাও কিন্তু মানে আমি যেটা মনে করি, মাও কিন্তু একজন রক্ত মাংসের মানুষ, তারও ক্লান্ত হবার অধিকার আছে, তারও বলবার অধিকার আছে যে আমি এটা আর পারছি না করতে, আজকে আর ভালো লাগছে না, আজকে এটা আমি আর করব না। এবং তারও কিন্তু সারাদিনে একটা সময় পাবার অধিকার আছে, যেটা সম্পূর্ণ তার সময়, সেই সময় আমি তাকে ডিস্টার্ব করব না। তো ডেফিনেটলি আমার মা যেমন আমার জীবনের সব, আমি আমার মায়ের জীবনের সব, তেমনি আমার মায়ের কিন্তু মানে আমার মনে হয় উচিত আমি ছাড়াও একটা ছোট্ট 5 মিনিটের হলেও, একটা 10 মিনিটের হলেও একটা জগৎ। কারণ ওই নিজেকে তো আবার রিফ্রেশ করে নিতে হয়, আবার শুরু করব নতুন করে পথ চলাটা। একটু ছায়ায় দাঁড়িয়ে নিলাম, নিজের জন্য একটু সময় বার করে নিলাম, নিজেকে একটু যত্ন করলাম। এটা আমি সমস্ত মায়ের উদ্দেশ্যে আমি বলতে চাইছি। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে মাদের উপর অনেক বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, মারা অনেক বেশি দায়িত্ব তুলে নেন কাঁধে। এবং যদি একজন কোনো প্রতিবন্ধকতা যুক্ত শিশু থাকে, সন্তান থাকে, তাহলে সেক্ষেত্রে তো মাদের উপর অনেক বেশি দায়িত্ব পড়ে যায় স্বাভাবিকভাবে। আমি বলছি না বাবারা কিছু করেন না, অনেক ক্ষেত্রেই বাবারা করেন। কিন্তু মাদের উপর, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, মাদের উপর একটা বিরাট দায়িত্ব থাকে। তো আমি বলবো যে আপনার সন্তান আপনার প্রাণ, আপনার সন্তান আপনার গর্ব, আপনার সন্তান আপনার লজ্জা নয়, আপনার সন্তান আপনার সংকোচ নয়, আপনার সন্তান আপনার মাথা উঁচু করে থাকার জায়গা। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি নিজেও কিন্তু একজন রক্ত মাংসের মানুষ। আপনি যদি মনে করেন যে আমি ক্লান্তি বোধ করছি, আমি ক্লান্ত হয়ে পড়ছি, তাতে কিন্তু কোনো আহ, দোষ নেই, তাতে কোনো লজ্জা নেই। আপনি কিন্তু ক্লান্ত হবার অধিকারও আপনার আছে, আপনাকে লুকোতে হবে না আপনার ক্লান্তি, আপনাকে নিজেকে দোষারোপ করতে হবে না যে আমার কেন ক্লান্তি এলো, ইস ছি ছি, এটা কি করলাম, এইরকম ভাবে ভেতরে ভেতরে একটা গিল্ট ফিলিং, এটা কিন্তু কোনো জায়গা নেই। আপনি নিজের জন্যও কিন্তু সারা দিনের মধ্যে 5 মিনিট 10 মিনিট যতক্ষণ সম্ভব নিজের জন্যও কিন্তু আপনি সময়টা রাখবেন, কারণ আপনি জানবেন সেই সময়টা আপনি নিজেকে রিফ্রেশ করছেন। তো সেইটা আমার মনে হয় অত্যন্ত দরকার, এবং এই স্বীকৃতিটা দরকার যে আমরা দুজন, আমি আমার সন্তান, আমরা দুজন বা আমি আমার হাজবেন্ড আমার সন্তান, আমরা একসঙ্গে একটা পথ চলছি। এই পথে চলতে চলতে বিভিন্ন মুহূর্তে ঘর্ষণ হবে, মতানৈক্য হবে, আমি আমার ক্ষোভ ব্যক্ত করে ফেলবো, আমার সন্তান বা আমার স্বামী হয়তো আমার উপরে তাদের হয়তো একটা
কিছু ক্ষোভ ব্যক্ত করে ফেলবে, এগুলো কিন্তু আমরা এই ঘর্ষণগুলোকে আমরা স্বীকৃতি জানাবো যে এই ঘর্ষণগুলো হবে, কিন্তু আমরা একসঙ্গে পথটাও চলবো, একে অপরের হাতটা ধরে আমরা পথটাও চলবো। দুর্দান্ত বিষয়। আজকের সত্যি পডকাস্টের দিনটা আবারও একবার বলতে চাই যে অত্যন্ত স্মরণীয় ঈশানদাকে পেয়ে। আর একদম শেষ সময় চলে এসে ঈশানদাকে জিজ্ঞেস করব, দাদাগিরির অভিজ্ঞতাটা যদি একটু বলো, শেয়ার করো। দাদাগিরির অভিজ্ঞতা খুবই সুন্দর, কারণ দাদাগিরির মাধ্যমে অনেক মানুষ আমাকে চিনতে পারলেন, দেখতে পেলেন। কিন্তু আসলে এটা বোধহয় যে কোনো রিয়েলিটি শো এর ক্ষেত্রেই সত্য, রিয়েলিটি শোতে সবটা রিয়েল নয়। হ্যাঁ, কিন্তু মানে আমার খুব ভালো লেগেছিল, যেটা আমি ডেফিনেটলি বলবো, মানে অনেকটা সময় তো ধরুন আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন না, সেগুলো ক্যামেরা, সেগুলো মানে কাট করে দেওয়া হয়েছে, সেগুলো তো এডিট করে দেওয়া হয়েছে। কিন্তু সৌরভ একাধিকবার আমার কাছে এসে আমার হাত ধরে বারবার বাটনস গুলো দেখিয়ে দেওয়া, আমি বাটন গুলো গুলিয়ে ফেলছি কিনা সেটা বারবার চেক করে নেওয়া, এটা কিন্তু সৌরভ বারবার করেছে। মানে কয়েকবার হয়তো আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন, কিন্তু তার বাইরেও কিন্তু একাধিকবার এটা করেছেন, এবং স্টুডিওতে যারা ছিলেন অন্যেরা, তারা কিন্তু ওইটুকু ডেফিনেটলি তারা করেছেন। বা ধরা যাক আমাকে যে 6 রানের প্রশ্নটা দেওয়া হচ্ছে, তারা কিন্তু এইটুকু সংবেদনশীলতা সেখানে দেখিয়েছেন যে আমাকে কিন্তু একটা অডিও ভিজুয়াল প্রশ্ন করলে কিন্তু আমি পারবো না, আমাকে কিন্তু একটা অডিও প্রশ্ন দিতে হবে, যেটা কানে শুনে আমি উত্তর দিতে পারবো। তো এই ধরনের সংবেদনশীলতা ডেফিনেটলি তারা দেখিয়েছেন। এবং মানে আমাকে যখন প্রশ্ন করা হচ্ছে, আপনারা হয়তো স্ক্রিনে দেখছেন সৌরভ প্রশ্নটা একবার পড়লো, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সৌরভ প্রশ্নটা বারবার পড়ে দিচ্ছে, অপশন এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, বারবার করে মুখে উচ্চারণ করে দিচ্ছে। তো এইগুলো কিন্তু ডেফিনেটলি আমি বলবো হয়েছে। এবং তাছাড়া মানে আজ থেকে অনেকগুলো বছর আগেকার কথা, তো প্রায় 9 বছর আগেকার কথা। তো তখন আমার বয়সটাও খুবই একটা ইমপ্রেশনেবল এজ। তখন মানে সবকিছু অত নতুন দেখছি, মানে অত বড় একটা স্টুডিও, লাইট, ক্যামেরা ট্যামেরা সব নিয়ে, সামনে সৌরভ গাঙ্গুলির মতো একটা বড় একটা ফিগার। তো সব নিয়ে আমারও তখন ভীষণ এক্সাইটেড লেগেছিল, আই উড ডেফিনেটলি সে। এবং আমি দাদাগিরির কাছে ডেফিনেটলি কৃতজ্ঞ এই কারণে আবারও, যে আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছিল দাদাগিরি। আমার এবং আমার মতন আমি যদি কোথাও এতটুকুও আমার কমিউনিটিকে আমি যদি রিপ্রেজেন্ট করে থাকি, তাহলে আমাদের কথা বলবার একটা সুযোগ দাদাগিরি ডেফিনেটলি দিয়েছিল, এটা আমি নিশ্চয়ই বলবো। একদম। আর একদম শেষ প্রশ্ন, ঈশানদা, অনেকক্ষণই আমরা আড্ডা দিলাম পডকাস্টে। হয় না যে ঈশানদার সাথে আমি মিট করেছিলাম এবং তিনি আমাকে এই কথাটা বলেছিলেন, সেই কথাটা আমার কাছে এখন অবধি থেকে গেছে। এটা নিয়ে আমি আগামী দিন খুব সহজেই এগিয়ে যেতে পারবো। কঠিন সময় সেই কথাটা আমার কানে বাজবে। তুমি আমাকে উদ্দেশ্য করে এরকম কি কথা বলবে? সেটা তুমি বলো। তুমি বলো, আমার কথা শুনলে আমি তোমার থেকেই শুনতে চাই। যেটা আমার কাছে থেকে যাবে। আমি ডেফিনেটলি বলবো, তোমার প্রেমে আঘাত আছে, নায়িকা অবহেলা, যে মন্ত্র আমি নিজে উচ্চারণ করি বারবার। আমার মনে হয় সেইটা যদি বারবার রিপিট করা যায়, আঘাত তো থাকবেই, ডেফিনেটলি থাকবে। আঘাত থাকা মানেই তো এটা বুঝবো, যতবার আঘাত পাবো ততবার বুঝবো যে তুমি আমায় ভুলে যাওনি। দুর্দান্ত। ঈশানদাকে অনেক ধন্যবাদ জানাবো। আর আজকের এই সুন্দর দিনে ঈশানদাকে পেয়েছিলাম আমাদের পডকাস্টে, এবং তার সাথে অনেকক্ষণ সময় কাটালাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আগামী দিন আবারও কাউকে নিয়ে সবার সামনে চলে আসবো এই পডকাস্টের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ।